হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটি কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট 2024-এর অ্যাসপিরেন্টসদের জন্য। তো পরীক্ষার দিন কিন্তু গুটি গুটি পায়ে এগিয়েই আসছে, আর হয়তো বা 2.5 থেকে 3 মাস মাত্র বাকি। কিন্তু তোমাদের মধ্যে থেকে এখনও অনেকেই আছো যারা কিন্তু এখনও প্রস্তুতি শুরু করোনি বা বুঝতে পারছো না যে কোথা থেকে শুরু করা উচিত। সেই ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখতে হবে, কারণ লাস্ট ভিডিওটাতে যেরকম আমরা বলেছিলাম যে আমরা কিন্তু আমাদের চ্যানেলে একটা কমপ্লিট ফ্রি সেলফ স্টাডি গাইড প্রোভাইড করব। আজকের ভিডিওটা কিন্তু সেই উদ্দেশ্য পূরণের একটি পার্ট। তো এটা বেসিক্যালি একটা কমপ্লিট সিরিজ হতে চলেছে, যেখানে মূলত এই 4টে বিষয়ের উপর ফোকাস করা হবে। প্রথম, যে এই এক্সামের জন্য প্রিপারেশন কিভাবে শুরু করবে। দ্বিতীয়, রিসোর্স কালেকশনটা কোথা থেকে করবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। বিকজ এটা একটা সেলফ স্টাডি গাইড, সেই ক্ষেত্রে কিন্তু এই স্টেপটা মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বর হলো যে পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে, বিকজ যে কোনো এন্ট্রান্স টেস্টেই এটা কিন্তু একটা ইস্যু হয়ে দাঁড়ায় যে কমপ্লিট কোয়েশ্চেন পেপারটাকে কিভাবে নির্দিষ্ট সময়ে কমপ্লিটলি আনসার করা যায়। তো এটা নিয়ে টিপস অ্যান্ড ট্রিক্সও শেয়ার করা হবে। আর ফোর্থ, তুমি এই পরীক্ষাটির জন্য কতটুকু তৈরি সেটা তুমি কিভাবে টেস্ট করবে। তো আজকে আমরা প্রথম বিষয়টিকে নিয়ে কিন্তু আলোচনা করব। তো সেই ক্ষেত্রে শুরু থেকে শুরু করা যাক। তো শুরু করার জন্যে সবার প্রথম স্টেপ হচ্ছে নিজের কন্ডিশনটাকে ডিটারমাইন করা। মানে আমি কি অবস্থায় আছি, আমি কতটা জানি, আরও স্পেসিফিক্যালি বলতে হলে এটা জানতে হবে যে আমার ইংলিশের কন্ডিশনটা কী। বিকজ আনলেস অ্যান্ড আনটিল একজন স্টুডেন্ট নিজের আসল অবস্থাটা বুঝতে পারছে, তার পক্ষে কিন্তু কোনোভাবেই এটা বোঝা সম্ভব নয় যে তার কোথা থেকে পড়াশোনাটা শুরু করা উচিত। এবার যখন তোমরা ধরো আমাদের কাছে আসছো, তখন কিন্তু এটা সমস্যা নয়, কারণ 30 মিনিট মোটামুটি ক্লাস করলেই আমরা বুঝে নিতে পারি যে কার কীরকম ট্রেনিংয়ের প্রয়োজন আছে। ওকে, কিন্তু যখন তোমরা নিজে বাড়িতে সেলফ স্টাডি করবে, সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা তোমাদের নিজেদের জন্য নিজেকেই ফিগার আউট করতে হবে। তো এটা করার এবার উপায়টা বলি। সবার প্রথমে একটা প্যাসেজ আমরা নেব অ্যাজ এন এক্সাম্পল। I was deeply embarrassed last week before a distinguished audience of sophisticated investors abroad. They virtually called me a liar. A year ago, I had reassured them that our stellar reformers, Manmohan Singh, Chidambaram, and Montek, would not only ensure that our economic reforms would continue, but they might even accelerate. A year later, the reforms are stuck, and they were angry. I could not pretend that the reformers had become victims of coalition politics, for insiders tell me that the problem is with the Congress party itself, which has lost the will of reform. এবারে বলি, এই যে প্যারাগ্রাফটা আমরা পড়লাম, তোমাদের মধ্যে কিছু স্টুডেন্ট কিন্তু ডেফিনেটলি এমন আছো যারা কিন্তু একবার এই যে ফার্স্ট টাইম আমি রিড করলাম এটা পড়েই বুঝে নিতে পারছো যে প্যাসেজটাতে বলতে এটা কি চাইছে। কিন্তু তোমাদের মধ্যে কিছু স্টুডেন্ট এমনও আছো যারা হয়তো বা এটা শুনে প্রথমবার পড়ে বুঝতে পারোনি যে এক্স্যাক্টলি বলতে এটা কী চাইছে। হয়তো বা 2-3 বার পড়লে তোমরা বুঝতে পারবে। তো তোমাদের কিন্তু অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন রয়েছে। এই প্যাসেজটা হচ্ছে একটা বেসিক স্ট্যান্ডার্ডের, যেটা কিন্তু অ্যাসপিরেন্টসের থেকে একদমই এক্সপেক্টেড। রাদার এর থেকে কিন্তু একটু হায়ার লেভেলে ইংলিশ জানাটা জরুরি। এখানে আমরা কিছু কিছু ওয়ার্ডস পেলাম, যেমন এম্বারেসড, ডিস্টিংগুইশড, সফিস্টিকেটেড, রিঅ্যাসিওর্ড, স্টেলার, প্রিটেন্ড, কোয়েলেশন। এগুলো কিন্তু এমন কিছু ওয়ার্ডস যেগুলো তোমাদের কিছু জনের আনকমন মনে হলেও হতে পারে, কিন্তু এগুলো বাস্তবে কিন্তু খুবই অর্ডিনারি লেভেলের কনসিডার করা হয়। তা যাদের তোমাদের মনে হলো যে না আমি কিছুই তো বুঝলাম না, তাদের যেটা করণীয় সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল পারলে আজকে থেকেই যে কোনো ন্যাশনাল নিউজ পেপারের এডিটোরিয়ালস পড়া শুরু করা উচিত। আমি কিছু নিউজ পেপার বলে দিচ্ছি, যেমন দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস, দ্য ডেকান হেরাল্ড, দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য পায়োনিয়ার, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
এগুলোর মধ্যে থেকে যেটা পাচ্ছ সেটার থেকেই কিন্তু এডিটোরিয়ালস রিড করা শুরু করো আজই। নিউজ পেপার না পেলে ন্যাশনাল লেভেলের কিছু ম্যাগাজিনস হয়, যেরকম ধরো ইন্ডিয়া টুডে, ফ্রন্টলাইন, উইক এটসেট্রা। এইগুলো যদি তোমরা রেগুলার পড়তে থাকো তাহলে তোমাদের এই যে ফার্স্ট টাইম রিড করে বুঝতে যে ডিফিকাল্টিটা ফেস হলো, এইটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে। এই প্রবলেমটা কিন্তু তোমরা আর ফেস করবে না, এবং এটা হচ্ছে প্রাইমারি। আচ্ছা, এবার এখানে আমি একটা ছোট্ট জিনিস বলে রাখি যে এটা কেন ইম্পর্টেন্ট। তো 25/4/2024 এক্সল্যাট পরীক্ষাটার রেজাল্ট বেরিয়েছিল, যেখানে আমাদের এখান থেকে যে কজন অ্যাপিয়ার করেছিল তারা মোটামুটি সবাই চান্স পেয়েছে। ফার্স্ট লিস্টে কিন্তু তাদের নাম এসেছে। 2 জন তাদের মধ্যে থেকে র্যাঙ্ক করতে পারেনি। এটার রিজনটা হচ্ছে যে এই ইংলিশে প্রবলেম। এই প্রবলেম যদি তুমি সলভ না করতে পারো সেই ক্ষেত্রে কিন্তু সেটা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়ায় এন্ট্রান্স এক্সামিনেশনসের ক্ষেত্রে। কারণ ইংলিশের মধ্যে এই বেসিক ফ্লুয়েন্সিটা যদি তুমি নিয়ে আসতে পারো সেই ক্ষেত্রে তুমি জানবে যে তোমার 50% কাজ কিন্তু এখানেই হয়ে গেল। তো সুতরাং এই যে নিউজ পেপারের কথাটা বললাম, এটা কিন্তু অবশ্যই মন দিয়ে অনেস্টলি রিলিজিয়াসলি করতে হবে। এটা যদি করতে পারো সেই ক্ষেত্রে তোমার কিন্তু দুটো লাভ আছে। প্রথমত, তোমার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা প্রিপেয়ার হয়ে যায়, কারণ যখনই তুমি নিউজ পেপার বা কোনো ম্যাগাজিন পড়া শুরু করবে তখন কিন্তু আশেপাশে কি ঘটছে না ঘটছে সেটা সম্পর্কে তোমার একটা নলেজ গেইন হতে থাকে। আর নেক্সট যেটা হচ্ছে, ইংলিশটা আস্তে আস্তে কিন্তু স্ট্রং হবে, মানে তোমার রিডিংটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে, বিভিন্ন নিউ ওয়ার্ডসের সাথে তুমি আরও বেশি ফ্যামিলিয়ার হতে শুরু করবে, এবং গ্রামেটিক্যাল এরার্সগুলোও কিন্তু লং টার্মে দেখা যায় যে আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যায়। যেই খান থেকে বা যেইটা রিলেটেড কোয়েশ্চেন্স অ্যাকচুয়ালি তোমাকে এক্সামে জিজ্ঞাসা করা হবে সেইগুলোকে এড করবে হচ্ছে এই নিউজ পেপার অথবা ম্যাগাজিন রিডিংটা। এবার যদি তোমরা জিজ্ঞাসা করো যে কতটা পড়া উচিত বা একদিনে আমি কতটা পড়বো, দেখো এটার কোনো কিন্তু টাইম লিমিট নেই। মিনিমাম 2 ঘন্টা তোমাকে দিতেই হবে, মানে যেই লেভেলের প্যাসেজ আমি অ্যাজ অ্যান এক্সাম্পল দেখালাম সেটা যদি বুঝতে না পারো সেই ক্ষেত্রে মিনিমাম 2 ঘন্টা কিন্তু রিকোয়ার্ড। কিন্তু এই টাইমটাকে যদি তোমরা একটু বাড়াতে পারো, যে 4-5 ঘন্টা তুমি সময় দিলে এই রিডিংটাকে, সেই ক্ষেত্রে কিন্তু এটা খুবই হেল্পফুল হবে। এবং এটা কিন্তু প্রমাণিত, আমাদের বারবার আগেও হয়েছে, এবারেও কিন্তু যারা জাস্ট ফর ট্রায়ালও এক্সল্যাটের পরীক্ষাটা দিয়েছিলে আমাদের এখান থেকে, তারাও কিন্তু এটা রিয়েলাইজ করেছে অ্যাকচুয়ালি যে নিউজ পেপার রিডিংটা কতটা এসেনশিয়াল এই ল এন্ট্রান্স পরীক্ষার জন্য। সুতরাং এই কাজটা কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল আজকে থেকেই শুরু করে দিতে হবে। আচ্ছা, এবার এক স্টেপ এগোই। তো যারা এই প্রিভিয়াস আর্টিকেলটা একবার পড়েই তোমরা বুঝে নিতে পেরেছিলে, তারা এবার এই নেক্সট এক্সাম্পলটা দেখো। What reader could resist so delicious a topic? A book that sets out to explain how cuisine came to be deeply ingrained in France's cultural and intellectual makeup. Unfortunately, little of this hard-to-digest work concerns the actual history of French cuisine and how it came up to triumph. Much of it seemed at embedding the subject in a sociological framework to prove that food is worthy of academic study. Accordingly, it piles on jargon, including sentences such as the cluster of activities that surround cooking and eating strakes out culinarity as a privileged entry into the social order. This is a pity because beneath the layers of intellectual stretch, the author, a professor of sociology at Columbia University, offers some tantalizing morsels. এবারেও কিন্তু তোমাদের মধ্যে কিছু স্টুডেন্টস এমন আছো যারা নিশ্চয়ই এটাকে একবার শুনে পড়েই বুঝে নিয়েছো যে অ্যাটলিস্ট এটা কি বিষয় নিয়ে কথা বলছে, মানে এই পার্টিকুলার প্যারাগ্রাফটার মেন আইডিয়াটা কি, মানে অথর এক্সপ্রেস কি করতে চাইছে। এবার যদি সত্যি সত্যি মোটামুটি তোমরা এটাকে ওভারঅল বুঝে থাকো, তাহলে কিন্তু এটা জানবে যে তোমরা নিজেকে একজন অ্যাভারেজ রিডার কনসিডার করতে পারো। আর যদি তুমি সত্যি সত্যি একজন অ্যাভারেজ রিডার হও অনেস্টলি, সেই ক্ষেত্রে ইউ আর ইন আ ভেরি গুড স্পেস। সেই ক্ষেত্রে তোমাদের যে ইংলিশের স্কিল বা লেভেলটা আছে সেটাকে আরেকটু লেভারেজ করতে হবে, আরেকটু বাড়াতে হবে, এবং সেটার জন্য কিন্তু ভ্যালিড কিছু
আরেকটু হায়ার লেভেলের আর্টিকেলস পড়তে হবে। সোর্স হিসাবে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে নিউজ পেপারগুলোর এর আগে আমি নাম বলেছিলাম সেগুলোর এডিটোরিয়ালস তো ডেফিনেটলি পড়তেই পারো, বিকজ এতে তোমার ইংলিশের উপর দখল সেটা কিন্তু আরও কনসিস্টেন্টলি বজায় থাকবে। আর ফার্দার ইমপ্রুভমেন্টের জন্যে ইকোনমিক নিউজ পেপার্স রিড করতে হবে, যেমন ইকোনমিক্স টাইমস বা ম্যাগাজিনস যেমন টাইমস, ফরচুন বা ইকোনমিস্ট। এইটুকু করতে পারলে কিন্তু তোমাকে ইংলিশ পার্টটা নিয়ে বিশেষ ভাবতে হবে না, তার কারণ এটা করতে করতে তোমার এই স্কিল ডেভেলপ হয়ে যাবে যাতে তুমি র্যাঙ্ক লিস্টে অন্তত নিজের নামটা কোথাও দেখতে পাবে। তবে এটা ভাবার কোনো কারণ নেই যে এটুকু করলেই হয়ে যাবে, বাকি অন্যান্য সাবজেক্টসগুলোও একটু পড়তে হবে, তাহলে কিন্তু নিশ্চয়ই হবে। এবার নেক্সট একটা আরও এক্সাম্পল নিই। ওকে, philosophers have discussed the mode of existence which belongs to work of art, debating whether they are material things or mental constructs, or whether perhaps they are more correctly to be described as types of which the mental objects which come to awareness of this or that observer in moments of appreciation are the tokens. To study common sense, it seems at first sight obvious that some works of art are material things. Pictures and sculptures are transported from place to place in lorries. They are hung on walls or set up on pedestals. They are weighed and measured. Their physical properties can be tested and verified. Yet, when we consider such art as poetry, music, and dance, the case is different. Wordsworth's Prelude and Verdi's Requiem are unique entities which we agree to be works of art. But there is no one material thing anywhere and no one happening which can be identified with either of them. Moreover, as has already been seen, even in the case of painting and sculpture, we ascribe to the artwork properties which are incompatible with its being merely a material thing. There are important senses in which the picture which we talk about and enjoy as a work of art is not identical with the material piece of pigmented canvas which is created and carried out in a lorry. তো এই আর্টিকেলটা যারা তোমাদের মধ্যে থেকে পড়ে একেবারেই বুঝে ফেলেছো যে কি বলতে চাইছে ওভারঅল, সেই ক্ষেত্রে আমি বলবো এই CULET পরীক্ষাটা কিন্তু তোমার জন্য নয়, তোমার কিন্তু ন্যাশনাল লেভেলের কোনো এন্ট্রান্স এক্সাম ট্রাই করা উচিত, যেমন ধরো ক্ল্যাট বা এলিট। তা এই ছিল নিজেকে কিন্তু টেস্ট করার উপায়। তো তোমরা অনেস্টলি যাচাই করো কে কোন লেভেলে আছো দেখো, আর সেই অনুযায়ী যে উপায়গুলো বললাম সেটা মেনে কিন্তু ইমিডিয়েট অ্যাক্ট করা স্টার্ট করো, বিকজ পরীক্ষার কিন্তু আর সত্যিই বেশি দিন নেই। তবে একটা জিনিস আমি এও বলে রাখি যে নিউজ পেপার কিংবা ম্যাগাজিনসগুলোর কথা আমি মেনশন করলাম সেগুলো ধরো তুমি প্রথমে কিনে আনলে, বাড়িতে নিজে পড়ার চেষ্টা করলে, কিন্তু পড়ে যদি দেখো যে তুমি সত্যি বুঝতে পারছো না, মানে একটা প্যারাগ্রাফ তুমি ছোট পড়ছো, সেটা পড়ে তুমি সত্যি মানেটা বুঝতে পারছো না, তোমার মনে হচ্ছে যে কেউ বুঝিয়ে দিলে হয়তো বা আমি বুঝবো, কিন্তু নিজে নিজে পারছো না, সেই ক্ষেত্রে কিন্তু এটা ক্লিয়ার সিগন্যাল যে তোমার সেলফ স্টাডি করার মতো অবস্থায় তুমি এখন নেই। তোমাকে কিন্তু বাইরে থেকে কারোর হেল্প কিংবা কারোর গাইডেন্স কিন্তু নিতেই হবে, কারণ এই অবস্থাতে যদি তুমি সেলফ স্টাডি করতে যাও সেই ক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই রিস্কি, হয়তো বা তোমার র্যাঙ্ক এলো না এবং তুমি অ্যাডমিশনটাই পেলে না, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা হাই। সুতরাং যেটাই করবে একটু ভালোভাবে যাচাই করে নিয়ে করবে, কারণ যেহেতু আমি ফোনের ওপার থেকে আমি তো আর তোমাকে টেস্ট করে বলতে পারবো না যে কি তুমি পারবে কি পারবে না, তোমার জন্য কোনটা ঠিক কোনটা নয়। তো আমি একটা জাস্ট উপায় বললাম যেটা থ্রু অ্যাটলিস্ট তুমি নিজের জন্য ডিসাইড করতে পারো যে তোমার কি করা উচিত। আর হ্যাঁ, কারোর যদি মনে হয় যে না আমি অ্যাকচুয়ালি গাইডেন্স চাইছি, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আমাদের সাথেও যোগাযোগ করতে পারো। আমাদের সাথে যোগাযোগ করার সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু স্ক্রিনে দেওয়া আছে, ভিডিওটা জাস্ট পজ করে সেখান থেকে কিন্তু কালেক্ট করে নিতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমরা নেক্সট সেগমেন্ট নিয়ে কথা বলবো। আজকের জন্য টাটা বাই বাই। ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।